দুই সভ্যকথায় আপনাদের স্বাগতম। সে আমার বন্দিনী পর্ব ২৬। ভিড় এক পা করে যত এগোচ্ছে, ইশায়া ভেতর ভেতর ঠিক ততটাই ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ইশায়া জড়সড় হয়ে দাঁড়ানো। ভিড় দু হাতে ইশায়ার মুখটা উপরের দিকে তুলে ধরে। ইশায়ার পুরো মুখের দৃষ্টি বোলায়। তার চোখে চোখ রেখে ধীরে ফু দেয় ইশায়ার মুখে। ইশায়া চোখ বন্ধ করে নেয়। ভয়ের চেয়েও বেশি লজ্জা ও অপমানের অনুভূতিতে বিদ্ধ সে। ভিড় ঠোঁট ছোঁয়ায় ইশায়ার ঠোঁটের উপরের ছোট্ট তিলে। ভিড়ের উত্তপ্ত নিঃশ্বাসে ইশায়ার পুরো শরীর কেঁপে ওঠে। গা ছমছমে নিস্তব্ধতার মাঝে ভিড় তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা নির্দয় গলায় বলল, আর কখনো আমার অবাধ্য হওয়ার আগে আজকের এই দিনটার কথা মনে রেখো ইশায়া জারিন। ভিড় আলভারেজ ছাড় দেয়, ছেলে দেয় না। ভিড়ের প্রতিটি শব্দে যেন বিষ ঢুকে পড়ছিল ইশায়ার শিরা উপশিরায়। সে কেঁপে কেঁপে উঠছিল বারংবার ভিড়ের ঘনিষ্ঠ ছোঁয়ায়। ভিড়ের হাতের ছোঁয়া ছিল বেসামাল। ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর কিছু হবে, মনে রেখো। এই বলেই ভিড় হঠাৎই কোল তুলে নেয় ইশায়াকে। ইশায়া কিছু বুঝে ওঠার আগেই তার মাথা ঠেকে বালিশে। শরীরটা কষ্টে বেঁকিয়ে পড়ে থাকে বিছানায়। তার মনের ভেতরে একদম স্তব্ধতা। সে বুঝছে তার সাথে কি হতে চলেছে। আবারও লজ্জায় ঘৃণায় চোখ বুজে নেয় ইশায়া, যেন এই দুনিয়াকে না দেখতে হয় তাকে আর। চোখ বন্ধ হওয়ার আগে তার চোখে পড়ে ভিড় এলোমেলো হাতে নিজের শার্টের বোতাম খুলছে। ইশায়ার চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। লাজে পীড়ায় ইশায়া জর্জরিত। বুকের ওপর ভিড়ের গরম নিঃশ্বাস তার শরীর জ্বলে যাচ্ছিল। দাঁতের তীক্ষ্ণ দংশনে ফুঁপিয়ে কেঁদে ওঠে ইশায়া। ভিড় তার আওয়াজ বন্ধ করতে আবারও ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নেয়। মেতে ওঠে উন্মত্ততায়। রাত আরও দীর্ঘ হয়, আরও বেশি নির্দয়, আরও বেশি নির্মম। ভিড়ের প্রতিটি ছোঁয়া ছিল যন্ত্রণার, যা ইশায়াকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিচ্ছিল। ভিড় তাকে আবারও নিজের করে নেয়। প্রথম রাতের চেয়েও বেশি তীব্র ছিল তার দখলদারি। কোনো কোমলতা ছিল না তাতে, না কোনো দয়া ছিল, শুধু অধিকার প্রতিষ্ঠার জেদ। যেখানে ভালোবাসা নয়, ছিল আধিপত্যের ছাপ। তার প্রত্যেকটি ছোঁয়ায়, চাপে, নিঃশ্বাসে ইশায়ার দম বন্ধ হয়ে আসে। ইশায়া চোখ বন্ধ করে সব সয়ে নেয়। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন সহ্য করার এক পরীক্ষা। ভিড় তার কানে ফিসফিসিয়ে বলে। ঘনিষ্ঠতার চরম পর্যায়ে ভিড় অনমনে বলে, তুই আমার, একমাত্র আমার, তোর ওপর অধিকার শুধু আমার। ইশায়ার মনের দরজাগুলো এক এক পরে বন্ধ হয়ে যায়। ভেতরে জাগে না কোনো বিদ্রোহ, শুধু একরাশ অন্ধকার। আর এই অন্ধকারেই দিন দিন তলিয়ে যাচ্ছে সে। আলোর ছিটে ফোঁটাও নেই আর তার জীবনে। সে হারিয়ে যাচ্ছে নিজের অস্তিত্ব নিয়ে। সে আর লড়াই করতে চায় না, লড়াই করে হারাতে চায় না আর আপন কাউকে। মেনে নেয় আজ সব সে, ভেঙে পড়ে মানসিকভাবে। ভিড় ইশায়াতে মগ্ন, আর ইশায়া তার ভাবনাতে। রাতের শেষে বিছানায় নিথর হয়ে পড়ে থাকে ইশায়া। ভিড় তখনও তাকে বুকে জড়িয়ে আছে। তার চোখে প্রশান্তির ছোঁয়া। ইশায়াকে বুকে নিয়েই ঘুমিয়ে পড়ে সে। তেনা রাতে এক প্রকার দৌড়ে হাসপাতালে পৌঁছায় রহমান পরিবারের সবাই। সারা রাত ধরে আবিরের সন্ধানে ছিল তারা। সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোনো খবর পায়নি। শেষ রাতে ফোন পেয়ে সবাই হাসপাতালে দৌড়ে এসেছে। আবিরের রক্তাক্ত অবস্থা দেখে সাইমা বেগম ছেলের মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলেটারে মাইরা ফালাইল গো, কে এমন করল? আমার মেয়েটারেও মেরে ফেলল, এখন ছেলেটা। আমার সাথেই কেন এমন হয়? কি দোষ করেছে আমার বাচ্চারা? জান্নাত কেঁদেই যাচ্ছে। ছেলেকে রেখেই চলে এসেছে সে। কেবিনের বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আবির, চোখ খোলো, আমি আসছি, তুমি কথা বলো আমার সাথে। তোমার ছেলে তোমার অপেক্ষা করছে। জান্নাত অনবরত বলে যাচ্ছে। জান্নাতের মা এসে সামলায় তাকে। ডাক্তার বেরিয়ে আসতেই আদনান সাহেব আর আদ্রিয়ান দ্রুত তার কাছে যায় কি অবস্থা জানতে। কিন্তু ডাক্তার জানায় ইমার্জেন্সি রক্ত লাগবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এরকম কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। সবাই ছুটে বেড়ায় রক্ত খুঁজে আনতে।
আদনান সাহেবের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আবির ইনহেলার দেয় তাকে। আদনান সাহেবকে রেখে সে বেরিয়ে যায় রক্তের সন্ধানে। যে কোনো কিছু দিয়েই হলেও বাঁচান ডাক্তার, আমার ছেলেটাকে বাঁচান, কাঁদতে কাঁদতে বলে সাইমা রহমান ডাক্তারকে। আপনি নিশ্চিন্তে থাকুন মিসেস রহমান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, বলে ডাক্তার আবার চলে যায়। ঘরে তখন শুধু রয়ে যায় রাহি আর কাজের মেয়েটি। রাহি জানালার দিকে তাকিয়ে বোবা দৃষ্টিতে বসে আছে। তার বুকটা কাঁপছে, অসম্ভব ভয় হচ্ছে কিছু না আবার হয়ে যায়। কয়দিন আগেই ইশায়া সাফা আপু মারা গেল, এখন আবার আবির ভাইয়ের এই অবস্থা। আল্লাহ তুমি আবির ভাইকে সুস্থ করে দাও, না হলে এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। সাইমা রহমানের জন্য খুব মায়া হয় তার। আদ্রিয়ান ভাইয়ের জন্যেও খারাপ লাগে। কিভাবে সারাদিন মনমরা হয়ে থাকেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, সারা দিন কাজের মধ্যে লেগে থাকেন। এমন অবস্থায় যদি আবির ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে তো মামনিকে কিছুতেই সামলানো যাবে না, এই ভয় হচ্ছে তার। রাহির এসব ভাবনার মাঝেই ছোট বাচ্চাটা কেঁদে ওঠে। সে দ্রুত যায় ওকে সামলানোর জন্য। দুধের বাচ্চা মা ছাড়া কতক্ষণ থাকবে? এই দৌড়দৌড়ির মধ্যেই রাতটা পার হয়ে যায়। সূর্যের আলো ঢুকেছে বড় জানালার ভেতর দিয়ে। ঘরের পরিবেশ নীরব, বাতাসে ঘন ক্লান্তি। ভিড়ের ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে চোখ খুলেই দেখে ইশায়া চুপচাপ তাকিয়ে আছে ছাদের দিকে, একদম চুপ, নিঃশব্দ। ভিড় একটু হাসে, এটা তার প্রাপ্তির প্রশান্তির হাসি। তারপর ইশায়াকে টেনে নেয় কাছে, অনাবৃত শরীরটা জড়িয়ে ধরে নিজের সাথে। তার ঘাড়ে নাক ঘষে দিয়ে বলে, কোনো সমস্যা হচ্ছে? ইশায়া চুপ। তার চোখের পাতা যেন কিছু বলার আগেই চুপ হয়ে গেছে। তার ভেতরে অনুভূতি শুকিয়ে গেছে, একটি কোল্ড, শূন্যতা ঘেরা অস্তিত্ব। ভিড় কিছুক্ষণ শুকনো আদর করে তাকে, তারপর ইশায়াকে চাদরে মুড়িয়ে নিজের কোলে তুলে নেয়। একসাথে শাওয়ারের নিচে দাঁড়ায় তারা। জলের ধারা দুজনের শরীর বেয়ে পড়ে। ভিড় ধীরে ধীরে ইশায়ার কপাল স্পর্শ করে। তার হাত ইশায়ার পিঠে, গলায়। ধীরে ধীরে যেন জলের নিচে নিজস্ব একটি নেশায় ডুবে যেতে থাকে। ভিড় শুধু ফিসফিসিয়ে বলে, তুমি আমায় ভাঙতে পারবে না ইশায়া, না মুক্তি পাবে। যত দ্রুত সবকিছু মেনে নিবে, নিজেকে মানিয়ে নিবে, ততই সহজ হবে সবকিছু তোমার জন্য। না হলে এভাবেই বাঁচতে হবে সারা জীবন। তুমি আমার হয়ে গেছ, আর আমার রাজ্য থেকে মরার আগ পর্যন্ত মুক্তি নেই তোমার। ইশায়ার মনের দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে যায়। ভেতরে জাগে না কোনো বিদ্রোহ, শুধু একরাশ অন্ধকার। আর এই অন্ধকারেই দিন দিন তলিয়ে যাচ্ছে সে। আলোর ছিটে ফোঁটাও নেই আর তার জীবনে। সে হারিয়ে যাচ্ছে নিজের অস্তিত্ব নিয়ে। সে আর লড়াই করতে চায় না, লড়াই করে হারাতে চায় না আর আপন কাউকে। মেনে নেয় আজ সব সে, ভেঙে পড়ে মানসিকভাবে। ভিড় ইশায়াতে মগ্ন, আর ইশায়া পার ভাবনাতে। রাতের শেষে বিছানায় নিথর হয়ে পড়ে থাকে ইশায়া। ভিড় তখনও তাকে বুকে জড়িয়ে আছে, তার চোখে প্রশান্তির ছোঁয়া। ইশায়াকে বুকে নিয়েই ঘুমিয়ে পড়ে সে। শরীর ধুয়ে পরিষ্কার করলেও মনের ভেতরের যন্ত্রণাগুলো যেন গায়ে গায়ে লেগে থাকে। শাওয়ার শেষে এক টুকরো স্নিগ্ধতা খুঁজে নেয় সে। একটা কালো লং স্কার্ট আর টপস পরে নেয়। ভিজে চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে বিনুনি করে নেয়। কোমল চোখে বেদনার রং। তখন ভিড় প্যান্ট পরে বেরিয়ে আসে। একটু থেমে তাকায় ইশায়ার দিকে গভীরভাবে। এই মেয়েকে এক এক সময় এক এক রকম লাগে। ক্যাবার্ড থেকে আমার জামা কাপড় বের করো, ভিড় হঠাৎ বলে ওঠে। স্বাভাবিক, অথচ হুকুমের সুরে। ইশায়া প্রথমে একটু চমকে উঠল, কিছুক্ষণ বোঝার চেষ্টা করল বিষয়টা, তারপর নিঃশব্দে ক্যাবার্ড খুলে জামা বের করে দেয়। ভিড় এবার বলে, তুমি পরিয়ে দাও। ইশায়া থমকে যায়। অধিকার আর হুকুমের সহিত কথা বলে ভিড়। ইশায়া কিছু না বলে ভিড়ের দিকে এগিয়ে যায়। কাঁপা কাঁপা হাতে শার্টটা তুলে ধরে তার শরীরে পরিয়ে দেয়। আঙুলগুলো কাঁপে বোতাম লাগাতে গিয়ে, কিন্তু মুখে কিছু নেই, চোখে কিছু নেই। ভিড় তখনও একদৃষ্টে শুধু তাকিয়ে থাকে তার মুখের দিকে। তার চোখে সেই চিরন্তন আকর্ষণ, যা শুধু তার বন্দিনীর জন্যই বরাদ্দ। জুতো পরিয়ে দাও, আর একটা নীরব নির্দেশ। ইশায়া জানত এরকম কিছুই বলবে। নিঃশব্দে হাঁটু গেড়ে বসে ভিড়ের পায়ের কাছে গিয়ে তার জুতো পরিয়ে দেয়। প্রেম নয়, আনুগত্য নয়, এ যেন নিজের অস্তিত্ব মুছে দেওয়া এক চূড়ান্ত উপলব্ধি।
ভীর এবার উঠে সব ওষুধ হাতড়ে একটা পেন কিলার এগিয়ে দেয় তার দিকে। খাও এটা, নরম গলায় বলে। জানি তোমার শরীর আজকেও সহ্য করছে, প্রতিদিনই করতে হবে, কিছু করার নেই। নিজেকে ও শরীরকে সব কিছুর জন্য মানিয়ে নাও, এটাই হবে এখন থেকে প্রতিদিন। ঈশায়া একটু থামে, মাথা নিচু করে ওষুধ খায়। কোনো কথা নেই, তবুও অনেক কিছু বলে দেয় তার চাহনি। তখনই মারিয়া এলেনা দরজা ঠেলে ঢুকে পড়ে, হাতে ট্রেতে করে গরম নাস্তা, সাথে এক গ্লাস দুধ। মারিয়া এলেনা ঈশায়ার সামনে নাস্তা এগিয়ে দেন। গ্লাস তুলে দিলে ঈশায়া না করে, সে এটা খাবে না। দুধ খেতে পারি না আমি। পারবে, খাও, শক্ত গলায় বলে ভীর। ঈশায়া একবার তাকায় গ্লাসটার দিকে, তারপর ভীরের দিকে। না খেতে পারার কথা বলতে চায় আবার, কিন্তু বললে লাভ হবে না জানে সে। ভীরের মুখে কোনো রাগ নেই, তবুও তার চোখে সেই বারুদ, যা স্পষ্ট করে দেয় সে যদি কথা না শোনে তবে ফল ভালো হবে না। ঈশায়া ধীরে ধীরে গ্লাস তুলে নেয়, ঠোঁট রাখে গ্লাসে। দুধ ঠান্ডা, অথচ গলায় যেন আগুন বইয়ে দেয়, তবুও খেয়ে নেয়। খাওয়া শেষে ভীর আয়নায় দাঁড়িয়ে নিজের চুলগুলো সেট করে নেয়। একবার চাহনিতে ঈশায়াকে পরখ করে নেয় আরেকবার, তারপর নিঃশব্দে বেরিয়ে যায় রুম থেকে। আবিরের অবস্থা এখন আগে থেকে ভালো, বেডে দেওয়া হয়েছে তাকে। কালকে সারাটা রাত তারা কিভাবে পার করেছে সেটা শুধুমাত্র তারাই জানে। ছোট বাচ্চাটা রাত থেকে একা, জান্নাতকে জোর করে পাঠায় সায়মা বেগম। সে আসতে চায়নি, কিন্তু ছেলেটার কথা ভেবে পরে আর কিছু বলে না। আদ্রিয়ানের সাথে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, গিয়ে গোসলটা সেরে বাচ্চাকে খাইয়ে আবার চলে আসবে হসপিটালে। হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। রাহি ধীরে ধীরে পায়চারি করছে, তার কোলে জায়ান, আবিরের ছোট্ট ছেলেটা। ক্লান্ত গলায় রাহি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। শিশুটার মুখে ঘুমের ছাপ স্পষ্ট, তবু একটু পরপর কেঁদে উঠছে। ছোট্ট প্রাণটা তার দুচোখে ঘুম নামিয়ে আনতে চাইছে না কিছুতেই। রাহির কণ্ঠে একটা ক্লান্তি, আবার গভীর মায়া। এমন সময় হঠাৎ দরজার শব্দ হয়। রাহি ভাবে হয়তো হাসপাতাল থেকে কেউ এসেছে। কাজের লোককে তাগিদ দেয় দরজা খোলার জন্য। কাজের লোক ছুটে গিয়ে দরজা খুলে দেয়। জান্নাতকে এ অবস্থায় দেখে কিছুটা অবাক হয় সে। রাহির চোখ মুহূর্তেই জান্নাতের মুখে গিয়ে আটকে যায়। চোখ মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে একটা কঠিন ধরনের শুকনো হাসি। জান্নাত এগিয়ে আসে, রাহির হাত থেকে বাচ্চাটাকে নিঃশব্দে নিয়ে নেয়। শিশুটার দিকে তাকিয়ে চুপচাপ বুকের কাছে টেনে ধরে। কারো সঙ্গে কোনো কথা না বলে ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে যায়। রাহি শুধু তাকিয়ে থাকে, কিছু জিজ্ঞেস করতে গিয়েও গলা শুকিয়ে আসে তার। জান্নাত ভাবিকে এখন কিছু না বলাই ভালো মনে করে সে কিছু বলেনি। তখনই বাইরের গেটের শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরের দরজা ঠেলে আদ্রিয়ান ঢুকে পড়ে। সে সোজা উপরে যাবে, ঠিক তখনই চোখ পড়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। মুহূর্তেই একটা ঝাটকা খায় সে। সময় থেমে যায় তার জন্য। তার বুকের ভিতরটা ধক করে ওঠে, দম বন্ধ হয়ে আসে এক মুহূর্তে। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো এক অনুভূতি এসে চেপে ধরে তাকে। এক মুহূর্তের জন্য মনে হয় তার সামনে সাফা দাঁড়িয়ে আছে। প্রায় 4টে মাসের পরে এরকম কিছু তার সত্তাটাকে নাড়িয়ে দেয় ভেতর থেকে। পরনে সাফার মতোই ড্রেস, ঠিক একই রকম, সেই ডিজাইনের। চুলের স্টাইল, রং সব এক। মাথার পাশ দিয়ে খোলা চুল গড়িয়ে পড়ছে, মুখের গড়নটাও যেন সাফার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান স্থির চোখে তাকিয়ে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আদ্রিয়ানকে এরকম হাঁসফাঁস করতে দেখে রাহি বলে, আদ্রিয়ান ভাই, তোমার কি কিছু হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? আদ্রিয়ান কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে ফিরে দাঁড়ায়, চোখ সরিয়ে নেয়। পাগলের মতো দ্রুত সিঁড়ি বেয়ে চলে যায় নিজের রুমে। রুমে ঢুকেই এসির রিমোট খুঁজে নিয়ে পাওয়ার বাড়িয়ে দেয়। শরীরটা ঘামছে তার, হৃদস্পন্দন যেন বের হয়ে আসবে এমন বেগে চলছে। বিছানায় ধপ করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে সেই চিরচাহিত আকাঙ্ক্ষিত মুখটা, সাফা। লম্বা চুলে ভেসে থাকা হাসি হাসি চোখ, ঠোঁট বাঁকা করে হাসছে। গাল ফুলিয়ে বলে, এখন তুই সবার মাঝে আমাকে খুঁজিস? একটা মেয়েকে দেখেই ভাবলা আমি? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমায়? তোর সাহস কি করে হলো আদ্রিয়ান? আমাকে চিনিস না তুই? একদম মেরে ফেলব। আদ্রিয়ানের কপাল ঘামে ভিজে ওঠে। সে সাফার উপস্থিতি অনুভব করছে। চোখ বন্ধ করেও সে দেখতে পাচ্ছে সাফা তার দিকে দৃষ্টিবিদ্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ করেই সাফার মুখ বদলে যায়। কণ্ঠস্বরে আর আগের মতো তেজি না,
বরং কাপা কাপা নরম গলায় বলে, আমি মরে গেছি তাই না? এখন আপনাকে আর কেউ থামায় না। এখন আপনি নতুন কারো দিকে তাকাতেও পারেন, তাকিয়েও ফেলেছেন। অথচ আপনি বলেছিলেন জন্মান্তরেও আপনি আমারই হবেন, আমাকে ভুলবেন না কখনো, আমার জায়গায় আর কেউ আসবে না, বলেছিলেন না আদ্রিয়ান? আদ্রিয়ান উঠে বসে, দম বন্ধ হয়ে আসছে তার। ঘাম ভেজা কপাল মুছতে মুছতে সাইড টেবিল থেকে পানি তুলে এক ঢোকে পুরোটা খায়। শার্টের অপরের দুটো বোতাম খুলে ফেলে। বুকের ভিতরের এই হাহাকার যেন তাকে জ্যান্ত গিলে খাচ্ছে। নিজের কপালে আঙুল ছুঁয়ে ফিসফিস করে বলে, আমি তোকে ভালোবাসি সাফা, তুই আজও আমার মধ্যে আছিস। তুই ছিলি, তুই আছিস, তুই থাকবি। আমার জীবনে তুই ছাড়া আর কেউ আসতে পারবে না। আমি তোকে ভুলিনি, আর ভুলবও না কোনো দিন। বাইরে বাতাস বইছে, জানালার কাঁচ কাঁপছে ধীরে ধীরে, কিন্তু আদ্রিয়ানের বুকের ভিতর একটানা বেজে চলেছে সাফার কণ্ঠ, তার ছোঁয়া, তাদের ভালোবাসার স্মৃতি। ভীর তার অফিস রুমে বসেছিল। অন্ধকার আর লাল আলো মিলেমিশে এক অদ্ভুত রং ছুঁয়ে দিচ্ছে পুরো পরিবেশকে। হঠাৎ দরজা খুলে ঢুকে আসে কার্লোস মেন্ডোজা। চোখে মুখে আতঙ্ক, কণ্ঠে ভয়ের সুর। বস, ইটস আর্জেন্ট। ভীর চোখের ইশারায় বলতে বলে। শরীরে তার কালো স্যাটিন শার্ট, তার ওপর হালকা বুলেট প্রুফ ভেস্ট পরে আছে। চোখ দুটো শান্ত, কিন্তু অদ্ভুত ঠান্ডা। বলো। সিনালোয়ার নতুন এক গ্যাং আমাদের ৩৫ জন লোককে মেরে ফেলেছে। ডিপো থেকে কোটি টাকার ড্রাগের পার্সেল সরিয়ে নিয়েছে। ওরা আমাদের এক সাবেক লোককে কাজে লাগিয়ে এটা করছে। ভীর থমকে যায়। এত বড় সাহস কার হলো? কার এত বড় বুকের পাটা তার রাজত্বে হাত দিয়েছে? তার নিঃশ্বাস ভারী হয়, বুকের ভিতরে আগুন জ্বলে ওঠে। তার চোখের পাতা নড়ে না। সে ঠান্ডা গলায় বলে, সবাইকে প্রস্তুতি নিতে বলো। তারপর রুমের একপাশে রাখা লোহার সেলফ খুলে নিজের রিভলভার, ব্যাকআপ গান, ব্ল্যাক বুটস, ব্লুটুথ কমিউনিকেশন গিয়ার একে একে পরে নেয়। একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে, শেষ করে দিতে হবে ওদের। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে তার মন অদ্ভুত এক টান অনুভব করে। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে কাঙ্ক্ষিত কিছু দেখার উদ্দেশ্যে। চুপচাপ দাঁড়িয়ে আছে সে জানালার পাশে। রুমে সাদা জর্জেটের পর্দা হালকা বাতাসে দুলছে। পায়ের শব্দ পায় ইশায়া, কিন্তু ফিরেও তাকায় না। তার দৃষ্টি যেন আকাশে আটকে গেছে। ভীর ধীরে ধীরে এগিয়ে আসে। পায়ের সাথে তার বুটের ঘর্ষণ ইশায়ার শরীরে বিদ্যুৎ খেলে দেয়, তবুও সে নড়ে না। হঠাৎ হ্যাচকাটানে ভীর তাকে ঘুরিয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। তার মুখ মাত্র ইঞ্চি দুয়েক দূরে। গলা দিয়ে হিসশিসে গর্জন বেরিয়ে আসে, আমি যাচ্ছি, ২-১ দিনের মধ্যে ফিরে আসব। তার ঠান্ডা হাত ইশায়ার মুখ ছুঁয়ে যায়। শরীর কেঁপে ওঠে মেয়েটার। ভীর চোখে চোখ রেখে বলে, খাওয়া দাওয়া ঠিকমতো করবি। আমি যদি উল্টোপাল্টে কিছু দেখি, আমি কি করতে পারি সেই সম্পর্কে ধারণাও নেই তোর। বলে ছেড়ে দেয় ইশায়াকে। তারপর ঘুরে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার আগেই মারিয়া এলেনার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কোনো কিছু অস্বাভাবিক দেখলে ১ সেকেন্ডও দেরি না করে আমাকে জানাবে। আর যদি কোনো প্রকার গাফিলতি পাই, তোমাকে আর কেউ খুঁজে পাবে না মারিয়া। মারিয়া মাথা ঝোঁকায়, মুখ শুকিয়ে যায় তার ভয়ে। তারপর ভীর বেরিয়ে যায় রুম থেকে। পেছনে পড়ে থাকে নিঃশ্বাস আটকে আসা এক বন্দিনী। চারিদিক ঘন অন্ধকার, মাথার ওপর হেলিকপ্টারের শব্দ। ভীর চড়ে বসে সামনে। সাথে থাকে ম্যাটিয়াস, সান্টিয়াগো, ডিয়েগো, নিকো, এনরিকো এবং নতুন নিয়োগ পাওয়া ৪ জন শুটার। তার মাথায় এখন কেবল একটা কথাই খেলে, যে হাত আমার সাম্রাজ্য ছোঁয়ার সাহস করেছে, সে হাত আর আস্ত থাকবে না। তার শরীরের সহস্র টুকরো করা হবে, আর সেটা করবে সে নিজেই। সিনালোয়ার আকাশটা সেই দিন অদ্ভুত রকমের নীল ছিল, যেন অনেক দিন পর সূর্যের আলো সেখানে পৌঁছেছে। কিন্তু সেই নীলের নিচে গড়ে উঠছিল এক ধ্বংস, একটা নতুন মাফিয়া চক্র, যারা সিনালোয়ার আলবানেজ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা ভুলে গেছে এই দেশে রক্তে লেখা ক্ষমতার ইতিহাস কখনো প্রশ্নবিদ্ধ হয় না। ভীর আলভারেজ নিজে হাতেই সেই প্রশ্নের উত্তর দিতে এসেছে। প্রাইভেট জেটে করে সিনালোয়া পৌঁছেই সে সরাসরি উঠেছিল তার নিযুক্ত সেফ হাউসে, যার অবস্থান ছিল পাহাড় ঘেরা এক বিচ্ছিন্ন এলাকায়। ১০ জন প্রোটেকশন গার্ড আগে থেকেই প্রস্তুত ছিল, তার নির্দেশে চলে তারা। কিন্তু ভীর জানত এবার শত্রু চতুর, তারা বাইরে থেকে আঘাত করবে না। এজন্যই ভীরের এত সময় লাগে। ১-২ দিনে সব শেষ হয়ে যাবে ভাবলেও ১০ দিন গড়িয়ে যায়। এই ১০ দিনে ভীরের প্ল্যান সোজাসাপটা ছিল না। সে সরাসরি যুদ্ধ চায়নি। সে প্রথমে ভিতরটা ভেঙেছে, তারপর শত্রুর সাপ্লাই চেন, অস্ত্রের উৎস,
লোক নিয়োগকারী সিন্ডিকেট সব কিছুর শিকড় কেটে দিয়েছে একেবারে। প্রথম দুদিন সে শুধু নজরদারির কাজে সময় দিয়েছে। ড্রোন, লোকাল সোর্স, এমনকি গভর্নমেন্ট এজেন্সির কয়েকজন দুর্নীতিগ্রস্ত সদস্যকেও কিনে ফেলে। তারপর ওই দিন রাতে সিনালোয়ার অন্ধকার গলিতে 3টে ব্ল্যাক এসইউভি থামে। বেরিয়ে আসে মুখ ঢাকা কয়েকজন, ডিয়েগো, নিকো, এনরিকো, ম্যাটিয়াস এবং সান্টিয়াগো। তারা সোজা হানা দেয় কুখ্যাত ডেল আরোবারে, যেখানে শত্রুর লোকেরা প্রতিদিনের মতো নেশায় গা ভাসিয়ে দিয়েছিল। 3 মিনিটের মধ্যেই বারটা রক্তে ভিজে যায়। ভিড় একটা কথাও বলে না। তার হাতে সাইলেন্সার লাগানো গ্লক, চোখে মৃত্যু। যাকে খুঁজছিল সেই চক্রের মাথা হাভিয়ের মরিয়াকে সোজা গলা চেপে ধরে দেওয়ালে চেষে ফেলে। ধাতব স্বরে বলে, গুয়াদালাহারা, সিনালোয়া, ত্রাস একটাই থাকবে, সেটা ভিড়, রাজভীর আলভারেজ। মেক্সিকো শহরের রাজা আমি, এখানে শাসন শুধুমাত্র আমার চলবে। তুই সেটা ভুলে গিয়েছিস, এখন তোর রক্ত মনে করিয়ে দেবে সেটা তোকে। বলেই ধারালো ছুরি দিয়ে তার গলায় টান দেয়। রক্ত ছিটকে আসে তার শরীরে। সেই দিন রাতের হাভিয়েরের কাটা শরীর নদীতে ফেলা হয়। সেদিন রাতের স্রোত আরও ভারী হয়ে যায়। ভিড় 10 দিনে একে একে ছিন্ন ভিন্ন করে দেয় সেই গ্যাংয়ের মেরুদণ্ড। কেউ পালায়, কেউ মরে, কেউ কেবল চেয়ে থাকে কিভাবে এক রক্তপিপাসু রাজা আবারও তার সিংহাসন শক্ত করছে। তবে এইসব কিছুর মাঝেও যখন সে রাতের বেলা নিজের রুমে ফিরে আসে, শরীর রক্তমাখা, ক্লান্ত, তবুও তার চোখ স্ক্রিন থেকে সরে যায় না। একটা বিশাল স্ক্রিন, তাতে চলতে থাকে ইশায়ার লাইভ ফুটেজ। তার রুমের প্রতিটি কোণ, প্রতিটি দিক থেকে থাকা ক্যামেরা, যেখানে ইশায়ার হেঁটে যাওয়া, ঘুমোনো, বসে থাকা, নামাজ পড়া সবকিছুই দেখে সে। সারাদিনের পুরো ফুটেজ টেনে টেনে দেখে। ইশায়ার চেঞ্জ করার দৃশ্যটা পর্যন্ত স্কিপ করে না। ভিড় আরামকে দাঁড়ায় হেলান দিয়ে বসা, চোখ স্ক্রিনে গেঁথে থাকে। জানালা দিয়ে আসা অন্ধকার, ঘরের টিমটিম আলো সব মিলে একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করে। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। একটি জামা খুলে অন্যটি পরে, তার শরীর তখনও কাঁপে শিহরণে। ভিড় টেনে টেনে সেই ফুটেজ দেখে বারংবার। ওই মুহূর্তগুলোর প্রতিটা সেকেন্ড যেন সে মুঠোয় পুরে রাখতে চায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায় তার চোখে তখন রাজত্বের লালসা নয়, ছিল শুধুই এক নারীর প্রতিটি মুভমেন্টকে নিজের বলে ছাপিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা। এই নারী তার শান্তি কেড়ে নিচ্ছে দিন দিন। ইশায়ার কাছে এখন শুধু এক আবেগ নয়, এক আসক্তি, যার প্রতিটা চোখের পলক, প্রতিটা শ্বাস, প্রতিটা স্পর্শ ভিড় নিজের মনে গেঁথে নিচ্ছে। এটা প্রেম নয়, এটা দখল। ইশায়ার কান্না দেখেই মেজাজ খারাপ হয় তার। কেন কাঁদবে সে? কি দেয়নি সে তাকে? এরপরও কেন এই চোখ থেকে পানি আসবে? সব কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছে সে তাকে, তাহলে কেন এই চোখে বিষাদ? ভিড় তখন স্ক্রিনে চোখ রেখেই ফোন দেয়। মারিয়া এলেনা ফোনটা ইশায়ার হাতে ধরিয়ে দেয়। ইশায়ার হাত কাঁপে। সে জানে এই ফোনটা কার, সে ভালো করেই জানে। এক হাতে চোখের পানি মুছে ভিড় হাসে স্ক্রিনের দিকে তাকিয়ে। এই একটা লোকের ফোন আসলেই তাকে দেওয়া হয়। সে আদেশ দেয়, প্রশ্ন করে না, বুঝতে চায় না। খেয়েছ? ভিড়ের ঠান্ডা গলা আসে ফোনের ওপাশ থেকে। হ্যাঁ। কণ্ঠ ভেঙে আসে ইশায়ার, গলার ভিতরে যেন কান্না জমে থাকে। তুমি এত কম খাও কেন? এরকম নানান ধরনের প্রশ্ন। ইশায়া চুপ থাকে। আমি দেখছি, চেষ্টা করো না আড়াল হওয়ার। তুমি আড়াল মানেই আমি অধৈর্য হই, আর আমি একবার অধৈর্য হয়ে গেলে আমাকে সামলাতে পারবে না। ফোন কেটে যায়। মারিয়া ফোন নিয়ে চলে যায়। ইশায়া চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো তার শক্তি আর বাকি নেই। সে নামাজ পড়ে, কোরআন পড়ে। তার জীবনে এখন কেবল একটা স্বস্তির জায়গা। 7 দিনের মাথায় আবির হাসপাতাল থেকে রিলিজ পায়। ডাক্তার তাকে 1 মাস সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে। এখন সব কিছু সামলাচ্ছে আদ্রিয়ান। সে নিজেকে কাজের মধ্যে গুটিয়ে নিয়েছে। রাহিকে এড়িয়ে চলে সে। তার চোখে আজও সেদিনের দৃশ্য ফুটে ওঠে। সে এরকম কিছু নিয়ে ভাবতেও চায় না। সাইমা রহমান ব্যস্ত থাকে নাবিরকে নিয়ে। রাহিকে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছেন, কিন্তু আবিরের দেখাশোনার জন্য তিনি এখন একটু ব্যস্ত থাকেন। এজন্য আদ্রিয়ান যখন বলেন রাহিকে আনতে যেতে, কিন্তু এই সামান্য কথা নিয়ে আদ্রিয়ান অনেক রাগারাগি করে। সে বলে, না, আমি পারবো না, আমাকে কখনো এসব বিষয়ের মধ্যে জড়াবে না। ড্রাইভার আছে, ড্রাইভারকে পাঠিয়ে দাও, বলে আদ্রিয়ান বেরিয়ে যায়। সাইমা রহমান ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন। ভিড়ের ফিরে আসার কথা ছিল আগেই, কিন্তু মাফিয়াদের জীবন কি আর সময় মেনে চলে?
তাদের জীবন যেন অনিশ্চয়তার সাগরে প্রতিটা ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে বাঁচা। এখনও সে সিনালোয়াতেই আছে। কার্গোতে কোটি টাকার ড্রাগ, কোকেন লোডিং চলছে। শুধু নিরাপত্তা নয়, শত্রুদের চোখ ফাঁকি দিয়ে পুরো চালান ঠিকভাবে পৌঁছনো এখন তার প্রথম দায়িত্ব। কিন্তু তার মন, সে এখানে থাকলেও বন্দী হয়ে আছে অন্য কোথাও, তার প্রাসাদের এক নির্জন ঘরে, একটা মেয়ের নিঃশ্বাসে, চোখে, নীরবতায়। তার মনটা বড্ড ছটপট করছিল ইশায়ার ছোঁয়া পাওয়ার জন্য। চার দেওয়ালের মাঝে আটকে থাকা সেই চোখজোড়া যেন এখন তার সমস্ত সিদ্ধান্তের ছায়া হয়ে উঠেছে। একের পর এক মিটিং, গুলি, ডিল, সবকিছুর মাঝেও চোখ চলে যায় একটা স্ক্রিনে, সিসিটিভি ফুটেজ। তার ঘরের একমাত্র ব্যস্ত স্ক্রিনটা সব সময়ই চালু থাকে। ইশায়ার প্রতিটা নড়াচড়া, চলাফেরা, নিঃশ্বাসের ওঠানামাও তার চোখ এড়িয়ে যায় না। এখনও যেমন সে দাঁড়িয়ে আছে জানালার ধারে, একদম নিঃশব্দ, আকাশের দিকে তাকিয়ে। ভীর বেশিরভাগ সময়ই ইশায়াকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে দেখে। কেন জানি আজকে তার মনটা একটু সদয় হলো মেয়েটার জন্য। ভীরের আঙুল চলে যায় মোবাইলের স্ক্রিনে। মারিয়া এলেনাকে ফোন করে, ইশায়াকে নিয়ে বাইরে নিয়ে যাও, গার্ডেনে, খোলা হাওয়ায়। ভীরের কণ্ঠে ধাতব স্নেহ, রুক্ষ অথচ গভীর। ইশায়া বিছানায় এসে বসে। এমন সময় হঠাৎ করে এই দরজায় টোকা পড়ে। মারিয়া এলেনা ভিতরে ঢুকে নিচু স্বরে বলে, ম্যাম, বস আপনাকে বাইরে আসতে বলেছেন। ইশায়ার গলা শুকিয়ে আসে ভয়ে। শয়তানকে কি চলে এসেছে? কিন্তু আসলেও তো তাকে বাইরে যেতে বলার কথা না। 4 মাস হয়ে যাচ্ছে এই ঘরে, এক পা বাইরে রাখা হয়নি। এখন হঠাৎ এই পরিবর্তন, নাকি তাকে পাচার করে দিবে? বুকের মধ্যে কেমন একটা চাপ অনুভব করে ইশায়া। সত্যিই কি তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে? মারিয়া এলেনা তার কাঁধে হাত রাখে, তাকে অস্বস্ত করে বলেন, চিন্তা করবেন না ম্যাম, কিচ্ছু হবে না, শুধু বাইরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বস। ইশায়া কিচ্ছু বলে না, সে সব সময়ের মতোই চুপচাপ। দুজন মহিলা গার্ডের পাহারায় মারিয়া এলেনার সঙ্গে ধীরে ধীরে ইশায়া বাইরে পা রাখে। প্রাসাদের ভেতরকার শীতল ছায়া পেরিয়ে যখন সে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামে, তখন হাওয়ার গন্ধটাই আলাদা লাগে। পাথরের পর পাথর একসময় পা রাখে সবুজ ঘাসে। ভেতরে আলাদা একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। চোখ চিকচিক করে ওঠে তার। চাতক পাখির মতো এদিক সেদিক তাকিয়ে দেখে। প্রায় 4 মাস পর সে বেরিয়েছে। খোলা আকাশ দেখছে, গাছপালা দেখছে, কাছ থেকে এসব কিছুর ঘ্রাণ নিতে পারছে। নতুন এক জগৎ। চারদিকে বিশাল বিশাল গাছ, ছায়া ঘেরা রাস্তা, নানান ফুলের ঘ্রাণ, কলকল করে বয়ে যাওয়া ঝর্ণা, আর এক কোণায় বিশাল একটা সুইমিং পুল। আকাশটা যেন হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ইশায়া থমকে দাঁড়ায়, তার বুক কাঁপে। হাঁ করে শ্বাস নেয় সে, লম্বা শ্বাস টানে। সেই শ্বাস যেন বুকের সমস্ত জমে থাকা কান্না ছুঁয়ে বেরিয়ে যায়। হাত বাড়িয়ে গাছের পাতা ছোঁয়ে, পাখিদের ডাক, দৃষ্টিতে শান্তির ঝলক। চোখের কোণে জল, এক ধরনের তৃপ্তি, এক ধরনের বেঁচে থাকার উপলব্ধি। ইশায়া ঘাসের ওপর বসে পড়ে, আকাশের দিকে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডরা অবাক। এই মেয়েটা এতক্ষণ পাথরের মতো ছিল, এখন যেন প্রথমবার জীবিত কোনো কিছুকে ছুঁয়ে নিজের অস্তিত্ব অনুভব করছে। ভীর তখন তার হাইটেক স্ক্রিনে তাকিয়ে, বাড়ির বাইরের ফুটেজে চোখ আটকে আছে তার। ইশায়া হাত বাড়িয়ে পাতা ছুঁচ্ছে। তাকে হাসতে দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু তার চোখে শান্তির এক গভীর ছায়া। ইশায়ার উচ্ছ্বসিত মুখ যেন তাকে আলাদাই একটা শান্তি দেয়। বাড়ির বাইরে হাজারো গার্ড দাঁড়িয়ে পাহারায়, কিন্তু তাদের কারোরই চোখ উপরে তোলার সাহস নেই ভীরের নির্দেশ। যে একবারও চোখ তুলে তাকাবে ওর দিকে, তার চোখ মুহূর্তেই উপড়ে ফেলা হবে। নিকোর মেসেজ আসার মুহূর্তেই বদলে যায় ভীরের চোখের ভাষা। ভীর দ্রুত নির্দেশ দেয়, মারিয়া এলেনা, ওকে রুমে নিয়ে যাও, এক্ষুনি। মারিয়া এলেনা এগিয়ে আসে। তার মুখটা কেমন যেন কঠিন হয়ে থাকে ভীরের নির্দেশের ভারে। সে নরম গলায় ইশায়াকে জানায়, ম্যাম, বস বলেছেন আপনাকে রুমে ফিরতে হবে। সেই মুহূর্তে ইশায়ার মুখে নামে এক গভীর অন্ধকার। তার চোখ জুড়ে কুয়াশা। তবুও সে চুপ, একটাও প্রশ্ন করে না, একটাও অনুরোধও নয়। শুধু নিঃশব্দে উঠে দাঁড়ায়, একবার ঘুরে দেখে সবকিছু, তারপর ধীরে ধীরে ফিরে যায় সেই ঘরের 4 দেওয়ালে, যেটা তার কাছে একটা খাঁচা, বন্দি পাখির নিষ্প্রাণ ঠিকানা। ভীর তখন তার কাজে পাড়ি জমায়। তাদের জীবন তো এমনই, একটা পা আবেগে আর একটা রক্তে ডুবে থাকা বাস্তবতায়। ড্রাগ, কোকেন, কোটি টাকার খেলা। অবশেষে কাজটা সম্পন্ন হয়। শত্রুদের চোখ এড়িয়ে মাল পার হয় সীমান্ত পেরিয়ে। মুনাফা হয়
কল্পনার চেয়েও বেশি, কোটি কোটি টাকা। দক্ষিণের বন্দর থেকে মাল ছাড়িয়ে উত্তর সীমান্তে পৌঁছতে 7টা রুট কভার করতে হয়েছে। প্রতিটাতেই ছিল ভয়, বিপদ, রক্ত। কিন্তু ভীর আলভারেজ এই নামটাই যথেষ্ট। শত্রুদের বুক কাঁপে এই একটা নামে। ডিল শেষ হতেই গার্ডদের সবাইকে স্পষ্ট নির্দেশ দেয় ভীর, উই আর হেডিং ব্যাক, প্রিপেয়ার দ্য চপার নাও। রেডিও কমিউনিকেশন ঝলসে ওঠে গার্ডদের কানে। 2 মিনিটের মধ্যে পুরা এলাকা চকচকে কালো রেঞ্জ রোভার ও বাইক দিয়ে ঘিরে ফেলে মাফিয়ার সদস্যরা। ভীর হেঁটে আসে তার চিরচেনা আভিজাত্যে। অফ হোয়াইট শার্টের হাতা গোটানো, চোখে সানগ্লাস আর সিগারেটের ধোঁয়ার আড়ালে তার ঠোঁটে ঠান্ডা একরোখা হাসি। চতুর্দিকে গার্ডদের কড়া নিরাপত্তা। মার্কিন মেক্সিকান ডিলাররা দূর থেকে ঝুঁকে শ্রদ্ধা জানায়। হেলিকপ্টারে ওঠার আগে সে পেছনে একবার তাকায়। তার বিজয়ের রাজ্য, টাকা, ক্ষমতা, রক্তের রাজনীতি সবই পিছনে ফেলে আসছে। হেলিকপ্টারের প্রপেলারের গর্জন আকাশ কাঁপিয়ে তোলে। ধুলো, পাতা আর শুকনো ঘাস উড়ে যায় চারদিকে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাফিয়া সাম্রাজ্যের রাজা তার প্রাসাদে ফিরে যাচ্ছে। তখন সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। বিছানার এক কোণে বসে আছে ইশায়া। বিকেলের দিকে শাওয়ার নিয়েছে, যার দরুন ঘন চুলগুলো এখনও সামান্য ভেজা। পরনে তার কালো ঢিলেঢালা প্লাজো আর একটা সাদা ওভারসাইজ টি শার্ট। ভেজা চুল কোমর ছুঁয়ে আরও নিচে গড়িয়ে পড়েছে। ভালো করে তাকালে মনে হয় যেন চুল নয়, নরম কুয়াশার ঝর্ণা বয়ে যাচ্ছে তার পিঠ বেয়ে। এই মেয়েটাকে দেখলেই ভীরের মনে হয় কেন এত সাদামাটা হয়েও এত অপরূপ। সৌন্দর্যের যেন নীরব নিঃশব্দ বিদ্রোহ এই মেয়েটার চোখে মুখে। তার ফর্সা মুখ জুড়ে ঠোঁটের পাশের ছোট্ট কুচকুচে কালো তিলটা সব থেকে আকর্ষণীয়। সবার আগে এই জায়গায় নজর যায়, অন্যরকম দাগ ফেলে। ইশায়া তখন পাজেল সলভ করছিল, নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করার একটা চেষ্টা মাত্র। কারু সঙ্গে কোনো কথা বলে না সে, না হাউসগার্ড, না নার্স, এমনকি মারিয়া এলেনার সাথেও না। একটা স্থবির নীরবতায় তার ঘর ভরা। তখন হঠাৎ করেই ধারাম করে দরজা খোলার শব্দ হয়। ভয়ের একটা তরঙ্গ বয়ে যায় পুরো ঘরে। ইশায়া গা ছমছমে শব্দে আটকে ওঠে। তার চোখ যায় দরজার দিকে, আর ঠিক তখনই সে দেখে ভীরকে। মুহূর্তেই তার মুখের রং বদলে যায়। চোখের পাতা থেমে যায় কাঁপতে কাঁপতে। গলা শুকিয়ে আসে আতঙ্কে। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ভীর দাঁড়িয়ে যায় দরজায়। তার চোখে ঝড়, গভীর কিছু, একরোখা অধিকার বোধ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।